জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত সংবাদ ছড়িয়ে দেন সাংবাদিকরাই। খবর সংগ্রহে গিয়ে প্রাণ হারান ৬ সংবাদকর্মী। নীতি সুধার কমিয়ে ব্যবসায় গতি ফেরাতে চায় বাংলাদেশ ব্যাংক। মুদ্রাস্ফীতির শঙ্কা অর্থনীতিবিদদের। রেটটা যদি একটু কমে আসে, ব্যাংকগুলো আরেকটু তাদের এই মুমূর্ষু অবস্থা থেকে আরেকটু বের হওয়ার একটা ওয়ে পাবে। আকাশপথে পণ্য রপ্তানি বাড়ার সুযোগে ভাড়া বাড়িয়েছে বিমানসহ প্রায় সব এয়ারলাইন্স। বিপাকে রপ্তানিকারকরা। ৫ বছরে চালের মূল্য বেড়েছে প্রায় ৫৬%। উৎপাদন খরচ বৃদ্ধি আর অতি মুনাফার মানসিকতাই কারণ। এবং বেতন বাড়ানোর দাবিতে ৫ দিনের ধর্মঘটে যুক্তরাজ্যের আবাসিক চিকিৎসকরা। স্বাস্থ্য খাতে অচল অবস্থা তৈরির শঙ্কা। স্বাগত জানাচ্ছি এখন সকালে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমরা দুজন, আমি শরীফ রওশন এবং আমি তানজিম শাফিন। ঢাকা থেকে সিলেট, যাত্রাবাড়ি থেকে সিরাজগঞ্জ। ২০২৪-এর জুলাই আন্দোলনের দিনগুলোতে রক্তে রঞ্জিত হয়েছিল দেশের রাজপথ। স্বৈরাচার পতনের দাবিতে উত্তাল সেই গণঅভ্যুত্থানে প্রাণ হারিয়েছিলেন অনেকে, যাদের মধ্যে ছিলেন ৬ জন সাহসী সাংবাদিক, যারা কেবল খবর সংগ্রহ করতেই নয়, সত্য প্রকাশেও পিছুপা হননি। পরিবারের কান্না থামেনি, এখনও মেলেনি স্বীকৃতি। দেখুন জুবায়ের প্রধানের বিশেষ প্রতিবেদন সাহসের মাসুল। মুহুর্মুহু বুলেটের আওয়াজে উত্তপ্ত ছিল ঢাকাসহ সারা দেশের রাজপথ। ছাত্র জনতার হার না মানা সাহসী অবস্থানের কারণে স্বৈরাচার পালাতে বাধ্য হয় দেশ থেকে। মানুষ পায় নতুন বাংলাদেশ। তবে ৩৬ দিনের এই পথ চলা মোটেও সহজ ছিল না। সকল শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আর শত শত শহীদের আত্মত্যাগের বিনিময়ে ধরা দিয়েছিল বিজয়। ২০২৪ সালের জুলাই আন্দোলনের উত্তাল দিনগুলোতে পেশাগত দায়িত্ব পালনের সময় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন ৬ সাংবাদিক। ঢাকার রাজপথ থেকে শুরু করে জেলা শহর পর্যন্ত তারা ছিলেন প্রত্যক্ষদর্শী, তথ্যানুসন্ধানী জনতার কণ্ঠস্বর। যাত্রাবাড়ির এই এলাকাতেই সাংবাদিক হাসান মেহেদী গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছিলেন। উত্তাল জুলাইয়ে যখন ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়েছিল, তখন গণমাধ্যম কর্মীরাই ছিলেন তথ্য প্রকাশের একমাত্র মাধ্যম। মুহুর্মুহু বুলেট আর তৎকালীন সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে গণমাধ্যম কর্মীরাই জুলাইয়ের তথ্য মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন। এখন প্রশ্ন হলো, দেশের স্বার্থে নিজেদের জীবন বিলিয়ে দেয়া এসব গণমাধ্যম কর্মীদের কতটা মনে রাখতে পেরেছে রাষ্ট্র কিংবা সমাজ? এটা স্কুলে যায়, মাঝে মাঝে বাসায় এসে আমার বড় ভাইকে বলে যে মামা তুমি আমারে কালকে একটু স্কুলে নিয়ে যাও। সবার বাবাই না সবার স্কুলে নিয়ে যায়, আমার তো বাবা নাই, বাবা তো দাদির বাসায়। 18 জুলাই যাত্রাবাড়িতে সাংবাদিকদের মধ্যে প্রথম শহীদ হন হাসান মেহেদী। একই দিন বিকেলে বৈষম্য বাংলাদেশের যে আমরা যে আমাদের ফ্যামিলি যে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, ওটাই আমাদের সার্থকতা। আমার দরকার ছিল না দেশ স্বাধীন, আমার দরকার ছিল আমার সন্তানের বাবারে। সে কোনো দলের ছিল না,
সে আপনার পেশাগত দায়িত্ব পালনের জন্য সবার সাথেই থাকতো, নিবেদিত প্রাণ ছিল। প্রিয়র আত্মহতি দিল, তার বিচারও এ পর্যন্ত হয়নি। আমরা সঠিক তার বিচার চাই। আন্দোলনের নেতারা বলছেন, সাহসী সাংবাদিকরাই আন্দোলনের চিত্র তুলে ধরে তা ছড়িয়ে দেন মানুষের হৃদয়ে। সাংবাদিকরা ছিলেন যারা অ্যাকচুয়ালি তাদের ওই মুহূর্তে দায়িত্বটা অনুভব করে তারা নানানভাবে আসলে আন্দোলনকারীদের কানেক্ট করা, সবার তথ্য সবার কাছে পাঠানো এবং নানানভাবে আসলে নেটওয়ার্কিংটা গড়ে তোলা, এই কাজগুলোও করেছিলেন। আমাদের 9 দফার যে প্রেস রিলিজ এবং 19 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত প্রতিদিনের যে প্রেস রিলিজগুলো আছে সেগুলো তারা গ্রহণ করেছে। তারা আবার দেশীয় এবং আন্তর্জাতিক যে মিডিয়াগুলো আছে সেই মিডিয়াগুলোতে ছড়িয়ে দিয়েছে। যে সাংবাদিকরা আন্দোলনের সময় শির দ্বারা উঁচু রেখে পুরো জাতিকে সত্য এবং বস্তুনিষ্ঠ খবর পৌঁছে দিয়েছে, আমরা তাদেরকে স্যালুট জানাতে চাই। প্রাণ হারানো সাংবাদিকদের আত্মত্যাগ নিয়ে রাষ্ট্রীয় পর্যায়েও আলোচনা হচ্ছে। প্রেস সচিব বলছেন, জুলাই আন্দোলনে জীবন উৎসর্গ করা সাংবাদিকদের পরিবার যেন অবহেলার শিকার না হয় সে বিষয়ে সচেতন সরকার। জুলাইয়ের মহতেই আন্দোলনে আপরাইজিংয়ে 6 জন সাংবাদিক মারা গেছেন এবং তাদেরকে ব্রুটালি মার্ডার করা হয়েছে। ইনফরমেশন মিনিস্ট্রি এদের নিয়ে কাজ করছে, সাংবাদিক গ্রুপগুলোও কাটছে। অবশ্যই তারা সবসময় আমাদের স্মরণে থাকবেন। জুলাই আন্দোলনের 1 বছর পেরিয়ে গেলেও শহীদ সাংবাদিকদের পরিবারগুলো এখনও অপেক্ষায় স্বীকৃতি, সহমর্মিতা, বিচার আর মানবিকতার। জুবায়ের প্রধান, এখন, ঢাকা। দীর্ঘদিন তারল্য ঘাটতির পাশাপাশি ঋণ বিতরণেও মন্থর গতি ব্যাংক খাতে। ব্যবসা এবং বিনিয়োগে সুদহারজনিত প্রতিবন্ধকতার কারণে উৎপাদনের পাশাপাশি কর্মসংস্থানের উপরও পড়েছে নেতিবাচক প্রভাব। এমন প্রেক্ষাপটে সম্প্রসারণমূলক মুদ্রানীতির অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক নীতি সুদহার কমিয়ে ব্যবসায়িক কার্যক্রমে গতি ফেরাতে চায়। যদিও অর্থনীতিবিদদের মত, নীতি সুদহার কমায় মুদ্রাস্ফীতির চাপ সৃষ্টি হতে পারে। ব্যবসা, বিনিয়োগ এবং উৎপাদনে গতি আনতে এমন পদক্ষেপ বাস্তবায়নে পর্যবেক্ষণেও গুরুত্ব দেওয়ার পরামর্শ তাদের। বিস্তারিত জানাচ্ছেন দেলাওয়ার দোলন। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সংকোচনমূলক মুদ্রানীতিকে কার্যকরী পদক্ষেপ হিসেবে ধরা হয়। যদিও টানা 3 বছর সংকোচনমুখী মুদ্রানীতির প্রভাব পড়েছে উৎপাদন খাতে। এবার এই অবস্থান থেকে সরে নীতি সুদহার কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। নীতি সুদহার কমায় ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে তুলনামূলক কম সুদে অর্থ ধার নিতে পারবে। ফলে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছেও ব্যাংকগুলো কম সুদে ঋণ দিতে পারবে। এতে ঋণ নেয়ার আগ্রহ যেমন বাড়বে, তেমনি অর্থের প্রবাহ বাড়বে বাজারে। বাজারে অর্থের সরবরাহ ও ভোগ প্রবণতা বাড়লে পণ্যের দামও বাড়তে পারে। এতে মুদ্রাস্ফীতির চাপ সৃষ্টির দিকটিও উড়িয়ে দেয়া যায় না, বলছেন এই গবেষক। নীতি সুদের হার একটা খুব গুরুত্বপূর্ণ অস্ত্র, সন্দেহ নেই, কিন্তু এটার মাধ্যমে খুব আমাদের সার্বিক অর্থনৈতিক কাঠামোতে খুব যে ব্যাপক পরিবর্তন হয় সেটা কিন্তু না। সার্বিকভাবে ব্যবসার অন্যান্য আরো অনেক খরচ কিন্তু রয়েছে, সেই খরচগুলো কমানো এবং ব্যবসাটাকে আরো সহজ করাটা, সেটা বরঞ্চ আরো একটা সঠিক কর্মপরিকল্পনা হতে পারে। বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তকে সময় উপযোগী বলে মনে করছেন কেউ কেউ। অর্থনীতিবিদদের মত, ব্যবসা প্রতিষ্ঠানগুলোর উচ্চ সুদের কারণে ঋণ প্রবাহে আগ্রহ হারাচ্ছে। এতে উৎপাদন খাতে স্থবিরতা তৈরি হয়েছে। অনেক উন্নত উন্নয়নশীল দেশ কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদহার কমিয়ে অর্থনীতিতে গতি আনার চেষ্টা করছে। সেই ধারাবাহিকতায় এই পদক্ষেপ যুগোপযোগী। ব্যাংকগুলোতে লিকুইডিটি ক্রাইসিস আছে, যেটা এখনও বাংলাদেশ ব্যাংক সাপোর্ট দিয়ে যাচ্ছে কতগুলো ব্যাংককে। সেই সাথে রেটটা যদি একটু কমে আসে, ব্যাংকগুলো আরেকটু তাদের এই মুমূর্ষ অবস্থা থেকে আরেকটু বের হওয়ার একটা ওয়ে পাবে। রেপো রেট কমানোর পাশাপাশি বাংলাদেশ ব্যাংক করিডোর ভিত্তিক অন্যান্য সুদহার অপরিবর্তিত রেখেছে। নীতি সুদহারের ঊর্ধ্বসীমা আগের মতোই 11.50% বহাল রাখা হয়েছে। ওভারনাইট রেপো রেটও বহাল থাকছে 10%। বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্ত দেশের ব্যবসা, বিনিয়োগ ও উৎপাদনে ইতিবাচক প্রভাব ফেলবে, যা নিবিড়ভাবে বাস্তবায়ন ও পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তারল্য যদি সংকট না থাকে তবে তো বিনিয়োগ বাড়বেই। বিনিয়োগ ব্যাংকের অন্যতম প্রধান কাজ। বাংলাদেশের ব্যাংকের কাছে যাতে তরল্যে ঘাটতি থাকে ব্যাংকগুলো দ্বারস্থ না হয়, আর এই কারণে আমরা নীতি সুদহারেও
500 বেসিস পয়েন্ট কমিয়ে দিয়েছে। 2025-26 অর্থ বছরের জন্য বাজেটে মূল্যস্ফীতির হার ধরা হয়েছে 6.5%, অর্থনৈতিক প্রবৃদ্ধি 5.5%। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। রাজস্ব কর্মকর্তাদের সাম্প্রতিক শাটডাউন কর্মসূচি আর মার্কিন শুল্ক চাপে আকাশপথে বেড়েছে পণ্য রপ্তানি। এই সুযোগে পণ্য পরিবহনের ভাড়া বাড়িয়েছে বাংলাদেশ বিমানসহ দেশি বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সগুলো। কিছু রুটে এক মাসেই বিমানের ভাড়া বেড়েছে 3 দফা। এই অবস্থায় বিপাকে পড়েছেন কাঁচা পণ্য রপ্তানিকারকরা। বাজারে হাতছাড়া হচ্ছে ভারত, থাইল্যান্ড, নেপাল, ভিয়েতনাম সহ প্রতিদ্বন্দ্বী দেশগুলোর কাছে। যদিও বিমান এয়ার বাংলাদেশ এয়ারলাইন্সের দাবি অন্য সংস্থার তুলনায় তাদের ভাড়া এখনও অনেক কম। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। সাধারণত সমুদ্র পথেই জাহাজের তৈরি পোশাক রপ্তানি করা হয়। বিশেষ পরিস্থিতিতে নির্ধারিত সময়ে পণ্য রপ্তানি সম্ভব না হলে বা ক্রেতার নির্দেশনা থাকলে বিমানে পণ্য পাঠান রপ্তানিকারক। সম্প্রতি কাস্টমস কর্মকর্তাদের শাটডাউন কর্মসূচি ও সার্ভারের সমস্যার কারণে পণ্য শিপমেন্ট ব্যাহত হয়। সময় মতো কাঁচামাল হাতে না পাওয়ায় অনেক রপ্তানি পণ্য যথাসময়ে জাহাজীকরণ হয়নি। সেই সঙ্গে 1 আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের বাজারে বাড়তি শুল্ক গুনতে হবে। তাই খরচ বেশি হলে অর্ডার ও ক্রেতা ধরে রাখতে আকাশপথে পণ্য পাঠাচ্ছেন রপ্তানিকারকরা। এক্ষেত্রে বাড়তি চাপের অজুহাতে ভাড়া বাড়িয়ে দিয়েছে বিমানসহ বিভিন্ন এয়ারলাইন্স। যেহেতু আগে দিতে পারে না, এখন বাইরেরা আমাদেরকে বলছে তুমি মাল নিব না, আবার 50% ডিসকাউন্ট দাও। তখন আমরা ওই টাইমটা মিট করার জন্য আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি ইয়ারে পাঠাতে হচ্ছে। বিপদে আছি, আমাদের এই সময় যদি শিপিং এয়ার ক্যারিয়ারগুলো আমাদেরকে যদি ফেভার করে, তারা যদি বাড়ানো না বাড়ায়, আমরা সেটাই তাদেরকে অনুরোধ করি। গ্রীষ্ম মৌসুমে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আম, কাঁঠাল সহ অন্যান্য মৌসুমি ফল ও সবজির বাড়তি চাহিদা থাকে। রপ্তানিকারকদের অভিযোগ, পোশাক খাতকে অগ্রাধিকার দেয়া হলেও সবজির জন্য জায়গা বরাদ্দ দিচ্ছে না বিদেশি এয়ারলাইন্সগুলো। তাই বাংলাদেশ বিমানই ভরসা স্থল। এই অবস্থায় জুলাই মাসেই দুবাই রুটে 3 দফা ভাড়া বাড়িয়েছে বিমান। এতে বেকায়দায় পড়েছেন সবজি রপ্তানিকারকরা। 50 সেন্ট বিমান ভাড়া চট্টগ্রামে বেড়ে গেছে। 50 সেন্ট মানে বাংলা টাকায় প্রায় 62 টাকা পড়ে। তাহলে 1 কেজি সবজিতে যদি 62 টাকা বিমান ভাড়া বেড়ে যায়, তাহলে 1000 কেজিতে 62,000 টাকা বেড়ে যায়। এটা তো এফেক্ট আমাদের বাইরের উপর পড়তেছে। এমন না যে আমাদের তেলের দাম বেড়ে গেছে, কি কারণে, কোন যুক্তিতে আমাদের বিমান ভাড়াটা বাড়ালো, আমরা কোনো পাচ্ছি না। রপ্তানিকারকদের অভিযোগ, অল্প সময়ের ব্যবধানে এত বেশি ভাড়া বাড়ানোয় বিমুখ হচ্ছেন ক্রেতা। এক্ষেত্রে প্রতিবেশী দেশ ভারত ও নেপালে বিমান ভাড়া অনেক কম হওয়ায় প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়ছে। কানাডা, লন্ডনে 1 কেজি আম রপ্তানি করতে গেলে রাম বা তরিতরকারি সব 700 টাকা বাংলা টাকায়, আর সেটা ইন্ডিয়া রপ্তানি করে বোম্বে থেকে বা ক্যালকাটা থেকে বাংলাদেশি টাকায় 350 টাকা, আমাদের চাইতে অর্ধেক। সরকারের কাছে অনুরোধ জানাবো এই সেক্টরকে বাঁচিয়ে রাখার জন্য, এখানে হাজার হাজার মানুষ এই সেক্টরে জড়িত, এই বিমান ভাড়াটা প্রত্যাহার করার জন্য। তবে বিমানের ভাড়া এখনো অনেক কম দাবি করে বাংলাদেশ বিমানের জনসংযোগ কর্মকর্তা বলেন, প্রতিযোগিতামূলক বাজারে চাহিদা অনুযায়ী ভাড়া নির্ধারিত হয়। পার ডে আমি পরিবহন করতে পারি 26 টন। এখন আমার কাছে যদি 60 টন আসে, আমি তো সবাইকে অ্যাকোমোডেট করতে পারবো না। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্গো পরিবহনের যে ভাড়া, এটা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আদার্স এয়ারলাইন্সের চেয়ে কম। প্রাইভেট এয়ারলাইন্স যারা আছে, তারা যেভাবে আপনার অ্যাব্রাপ্টলি ভাড়া কমানো, বাড়ানো বা এটা রিভাইজ করে, আমাদের ন্যাশনাল ক্যারিয়ার হিসেবে কিন্তু আমরা সেটা করি না বা করতে পারিও না। বর্তমানে বিশ্বের 40টিরও বেশি দেশে সবজি ও ফলমূল রপ্তানি হয়। সর্বশেষ 2024-25 অর্থ বছরে বিভিন্ন দেশে বাংলাদেশ $100 কোটি কৃষি পণ্য রপ্তানি করে। হাজেরা শিউলি, এখন, চট্টগ্রাম। গেল কয়েক বছরে অস্বাভাবিক হারে বেড়েছে চালের দাম, যার বিরূপ প্রভাব পড়েছে স্বল্প আয়ের মানুষের জীবিকায়। পরিসংখ্যান বলছে 5 বছরে এ মূল্য বাড়ার প্রবণতা 56%, যেখানে পার্শ্ববর্তী দেশ ভারতে 7 বছরে বেড়েছে 20 থেকে 25%। চালের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ খুঁজেছেন মাজিদুর রহমান, ক্যামেরায় ছিলেন সাইফুল ইসলাম সাগর।
বগুড়ার সারিয়াকান্দির যমুনা তীররক্ষা বাঁধে পরিবার নিয়ে বসবাস করেন ভ্যান চালক শিপন প্রামাণিক। তার আয়ই চলে 8 সদস্যের পরিবার। শিপনের দৈনিক আয়ের 4 থেকে 500 টাকার অর্ধেকই ব্যয় হয় চাল কিনতে। চালের কেজি 40 টাকা থেকে 65 টাকা হওয়ায় বেড়েছে অভাব। এমন অবস্থায় পরিবারের পুষ্টি চাহিদা নিশ্চিত করা তো দূরের কথা, মাঝে মাঝে দিন পার করতে হয় খেয়ে না খেয়ে। চালের দাম আগের থেকে অনেক বেশি, 60-65 টাকা কেজি। এতে সংসার চলে না, কামাই আগের মতোই আছে, কিন্তু চালের দাম বৃদ্ধি। চাউল তখন আসলে 30-35 টাকা, এখনও 400-500 টাকা কামলার দাম, এখন হলো চাল হলো 60-65 টাকা। আমার এই সংসার চলে না, টানাটানি হয়। 2020 সালে মার্চ মাসে দেশে মোটা চালের গড় দাম ছিল 31 টাকা 46 পয়সা, যা গেল মার্চে দাঁড়ায় 49 টাকা 11 পয়সায়। কৃষি বিভাগ বলছে উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় কিছুটা বেড়েছে চালের দাম। এছাড়া ধান চালে মজুত করে ইচ্ছে মতো দাম নির্ধারণ করছে বিভিন্ন বড় প্রতিষ্ঠান। বিভিন্ন মৌসুমী ব্যবসায়ী আছেন যারা মৌসুমে বিভিন্ন ধরনের ধান চাল কিনে রাখেন, পরবর্তীতে আবার বিক্রি করার চেষ্টা করেন। তাদের এই যে কৃত্রিম সংকট তৈরি করেন তারা, এই কারণে কিছু দাম বেড়ে যায়। আবার কৃষকদের যে উৎপাদন খরচ, আমি যদি 2020-এর তুলনায় চিন্তা করি বা আরও একটু আগে 2015 এর তুলনায় অনেকটু বেড়ে গেছে। প্রতিবেশী দেশ ভারতের তুলনায় দ্বিগুণের বেশি বেড়েছে চালের দাম। উৎপাদন খরচ বাড়লেও বাড়েনি কৃষকের ভর্তুকি। এছাড়া বাজার ব্যবস্থাপনার ত্রুটির কারণে চালের দাম অস্বাভাবিক হারে বেড়েছে বলে জানান কৃষি অর্থনীতিবিদরা। কর্পোরেট মুনাফা, বিশেষ করে কর্পোরেট বিজনেস যারা করে তারা এই জায়গায় মুনাফা বেশি করছে। আমরা সবাই জানি বাংলাদেশের এটা বাস্তব কথা যে কারসাজি হচ্ছে এখানে। এই জায়গায় সরকারের নিয়ন্ত্রণ আরও প্রতিষ্ঠিত করতে হবে এবং সরকারের নিয়ন্ত্রণ এখানে নিতে হবে। পাশাপাশি সরকারকে কৃষকদের কাছ থেকে একটা পোর্শন ধান সরাসরি কিনতে হবে, চাউল সরাসরি মিলারদের কাছ থেকে কিনতে হবে, এখানে কোনো মিডলম্যানের রাখা যাবে না। তো এই জায়গা থেকে হয়তো কিছুটা প্রতিষ্ঠা করা যেতে পারে আমাদের ন্যায্য মূল্য। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে 2024-25 অর্থ বছরে দেশে চালের উৎপাদন ছিল 4 কোটি 7 লাখ টন। বিপরীতে চাহিদা রয়েছে প্রায় 3 কোটি 85 লাখ টন। গত 5 বছরে ধানের যে পরিমাণ উৎপাদন খরচ বেড়েছে তার চেয়ে দ্বিগুণ বেড়েছে চালের মূল্য। কী কারণে চালের মূল্য এত বাড়ছে তার সঠিক তদন্ত করে ব্যবস্থা না নিলে সামনের দিনে গরিব মানুষগুলো পড়বে চরম বিপাকে। বগুড়া শাহজাহানপুর থেকে মাজিদুর রহমান, এখন। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সাগর। বৈরী আবহাওয়া বিরাজ করছে উপকূলীয় অঞ্চলেও। স্বাভাবিকের তুলনায় বেড়েছে জোয়ারের পানির উচ্চতা। এতে শঙ্কায় দিন পার করছেন ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ এলাকার বাসিন্দারা। আবহাওয়ার সবশেষ খবর জানাতে বরগুনার ফুলঝুরি এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়াদ মাহমুদ। জুয়াদ, জোয়ারের পানির উচ্চতা স্বাভাবিকের তুলনায় কত ফুট বেড়েছে আর জেলার কয়টি পয়েন্টে বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, বিস্তারিত জানাবেন। রোশন, এখন ভাটা চলছে, এখনো পানি কিন্তু অনেকটাই বেড়েছে বলে আমরা দেখতে পাচ্ছি এবং একই সাথে আপনাকে জানিয়ে রাখি যে আবহাওয়া অফিসের যে তথ্য সেটি বলছে যে নিম্নচাপটি গতকাল বিকেলে উপকূল অতিক্রম করে এবং গতকাল মধ্যরাত অবধি এটি ভারতের পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে অবস্থান করছিল। আপনাকে যদি একটু দেখাই যে আমি এখন রয়েছি বরগুনার ফুলজুরি এলাকায়। এটি ভাঙন প্রবণ এলাকা, এখানে জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করা হচ্ছে। তবুও এখানে যে জিওলজিক্যাল এজ, যে স্থানগুলোর কম আমরা যতদূর জানি, সেই স্থানগুলোতে পানির উচ্চতা বেড়ে গেলে কিংবা বৃষ্টিপাত অব্যাহত থাকলে ভাঙন কিন্তু প্রকট হয়ে যায়। বর্ষাকালে আমরা দেখেছি এই অঞ্চলগুলোতে ভাঙন কিন্তু প্রকট হয়েছে এবং এখানের যে বাসিন্দারা রয়েছেন তারা অনেকেই রাত্রে অন্যত্র চলে গিয়েছিলেন, কেননা গতকাল দুপুরে যে জোয়ারটি এসেছিল তখনই এই অঞ্চলটি প্লাবিত হয়ে যায়। এই এলাকাগুলো বিশেষ করে যে এই বরগুনা সদরের ফুলজুরি কিংবা তালতলিতে কিছু এলাকা রয়েছে, পাথরঘাটায় কিছু নিম্নাঞ্চল রয়েছে, বামনায় রয়েছে, সে এলাকাগুলো কিন্তু তলিয়ে যায় এবং এখানে একটি সুবিধা হচ্ছে যে তলিয়ে গেলেও যে জোয়ার ভাটা চলে, এসব বড় বড় 3টি নদী থাকায় সেই জোয়ার ভাটা চলার ফলে এখানে পানিগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে স্থায়ী হচ্ছে না। তবুও জোয়ারের যে পানিটি, আমরা আবহাওয়া অফিসের তথ্য যেটি পেয়েছি যে 1 থেকে 3 ফিট পর্যন্ত উচ্চতা বৃদ্ধি পেতে পারে বলে তারা জানিয়েছেন। যেহেতু এর সাথে নিম্নচাপের সাথে কিন্তু পূর্ণিমারও যে একটা ঝুঁকি রয়েছে, পূর্ণিমার
চাপ রয়েছে, এর ফলে কিন্তু পানির উচ্চতা, জোয়ারে পানির উচ্চতা অনেকটা বৃদ্ধি পাচ্ছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে এখানে যারা বাসিন্দা রয়েছেন তারা যেটি বলেছেন যে প্রতিটি জলোচ্ছ্বাসী তারা কিন্তু চরম শঙ্কার মধ্যে থাকে। বিশেষ করে এখানে পানি উন্নয়ন বোর্ড তাদের কাজ অব্যাহত রেখেছিলেন। তাদের যে অভিযোগটি সেটি আপনাকে জানাই যে পানি উন্নয়ন বোর্ড তাদের কাজ অব্যাহত রেখেছিলেন, কিন্তু বর্তমানে সেই কাজ বন্ধ থাকার ফলে এই স্থানগুলো এখন পর্যন্ত সুরক্ষিত হয়নি। এবং বরগুনায় 805 কিলোমিটারের মতো বেড়িবাঁধ থাকলেও তার মধ্যে প্রায় 5 থেকে 60টি এলাকা রয়েছে, 60টি পয়েন্ট রয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থায়, যে স্থানগুলোতে স্বাভাবিক জোয়ারের চেয়ে 1 থেকে 3 ফিট পানি বৃদ্ধি পেলেই রিংবাঁধ তলিয়ে যায়, বেড়িবাঁধ তলিয়ে লোকালয়ে পানি প্রবেশ করে। একই সাথে আপনাকে জানিয়ে রাখি যে ভাঙনের পাশাপাশি এই নিম্নচাপের প্রভাবে আমরা দেখেছি যে বৃষ্টিপাত অব্যাহত থাকায় যে এখানে যে আমনের যে বীজতলা সেটিও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সাথে সমুদ্র উত্তাল থাকায় যে জেলেরা রয়েছেন তারাও মাছ শিকার করতে না পেরে উপকূলে ফিরিয়েছেন। এবং সবচেয়ে প্রভাব পড়বে বিশেষজ্ঞরা বলছেন যে যেহেতু ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে বরগুনা, এবং এই যে বৈরিতা কেটে যাওয়ার পর কিন্তু ডেঙ্গুর প্রাদুর্ভাব আবার পুনরায় বাড়তে পারে বলে তারা যা আশঙ্কা করছেন। তো এই ছিল বরগুনা থেকে আমার কাছে আবহাওয়া পরিস্থিতির সবশেষ তথ্য। 3 দফা মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি নাটোর বগুড়া মহাসড়কের সংস্কার ও সম্প্রসারণ কাজে ধীর গতির ফলে সৃষ্টি হয় বৃষ্টি হলেই দীর্ঘ যানজট। শুল্ক মৌসুমে ধুলোবালিতে অতিষ্ঠ হয়ে ওঠেন এই রুটে চলাচল করা উত্তর ও দক্ষিণ অঞ্চলের মানুষ। এমন অবস্থায় নির্দিষ্ট সময়ে কাজ শেষ না করায় ঠিকাদারি প্রতিষ্ঠানকে করা হয়েছে কোটি টাকার জরিমানা। জাহিদুল ইসলাম সুমনের ছবিতে মাহবুব হোসেনের প্রতিবেদন। চলনবিলের সবুজ মাঠের বুক চিরে চলে গেছে নাটোর বগুড়া মহাসড়ক। উত্তরের সঙ্গে দক্ষিণাঞ্চলে মানুষের যোগাযোগের গুরুত্বপূর্ণ এই মহাসড়ক দিয়ে প্রতিদিন চলাচল করে কয়েক হাজার যানবাহন। অথচ সংস্কার ও সম্প্রসারণ কাজ শেষ না হয় এমন দুর্ভোগের চিত্র নিত্যদিনের। নাটোর অংশে 31 কিলোমিটারের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা সিংড়া বাস টার্মিনাল থেকে জামতলী পর্যন্ত 7 কিলোমিটার রাস্তা। একটু বৃষ্টি হলে সৃষ্টি হয় যানজট, বাড়ে দুর্ভোগ। এছাড়াও বড় বড় খানাখন্দের কারণে প্রায় বিকল হচ্ছে যানবাহন। আমাদের জন্য যে দুর্ভিক্ষটা হয়েছে, মানুষ খুবই মর্মাহত, যার কারণে কতদিন লাগবে, কবে হবে, কোন সময় হবে, এই নিয়ে মানুষ প্রশ্ন শুরু করছে। এইটুকের জন্য খুবই অসুবিধা হচ্ছে। এটুক যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে ভোগান্তিটা কম হয়ে যাবে। যাইতে লাগলে যে আমাদের হাত মনে করেন ফুলে গেছে, খুব কষ্ট হয় যাইতে আসতে। রাস্তাটা যদি নতুন করে আবার সারাই করে তাহলে আমরা একটু সুস্থভাবে চলাফেরা করতে পারবো। 2020 সালে মহাসড়কের নাটোর অংশে শুরু হয় সড়ক সম্প্রসারণ ও সংস্কার কাজ, যার ব্যয় ধরা হয় 390 কোটি টাকা। তবে 3 দফা মেয়াদ বাড়িয়েও কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। এ অবস্থায় সড়ক বিভাগের ওপর দায় চাপিয়ে ঠিকাদার জানান আসছে ডিসেম্বরের মধ্যে শেষ হবে সব কাজ। আমাদের কাজে দেওয়া ছিল 18 মাস, কিন্তু মেয়াদ না থাকার কারণে আমাকে 18 মাস দিতে পারেনি। সড়কের জন্য বোধহয় 4 মাস পাওনা আছে। মাটি না পাওয়ার কারণেই আমরা একটু কাজটা পিছিয়ে গেছি। তবে এখন যে আমাদের মূল স্ট্রাকচারের কাজ হয়ে গেছে তো সব জায়গায়, এখন আমরা আশা রাখি যে আগামী ডিসেম্বরের মধ্যে আমাদের কাজ সমাপ্ত হয়ে যাবে। অভিযোগ উঠেছে আওয়ামী লীগ সরকারের সময়ে সড়ক ও জনপথ বিভাগে প্রভাব খাটিয়ে বেশ কয়েকটি প্রকল্পের কাজ করেছেন ঠিকাদার মীর হাবিবুল আলম, কিন্তু কোনো কাজই নির্ধারিত সময়ে শেষ হয়নি। মান নিয়েও রয়েছে নানা প্রশ্ন। এমন অবস্থায় তার ঠিকাদারি প্রতিষ্ঠানটিকে কোটি টাকা জরিমানা করার কথা জানায় সড়ক বিভাগ। ইতিমধ্যে ঠিকাদারকে আমরা কয়েক দফা জরিমানা আরোপের বিষয়টি জানিয়েছি। তো ঠিকাদার যদি তার ব্যবস্থা না নেয় এবং কর্মপরিকল্পনা যদি কাজটি সমাপ্ত করতে ব্যর্থ হয় এবং প্রজেক্টটি নির্দিষ্ট সময়ের মধ্যে যদি সুষ্ঠুভাবে সম্পাদন করতে ব্যর্থ হয়, তাহলে আইনগতভাবে তাকে আমরা জরিমানা আরোপ করব। নাটোর বগুড়া মহাসড়ক শুধু স্থানীয় নয়, এটি দেশের উত্তরাঞ্চল এবং দক্ষিণ অঞ্চলের জন্য একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক। কিন্তু মহাসড়কটির কাজ ধীরগতির কারণে মাঝে মধ্যেই যানবাহন বিকল হয়ে যাচ্ছে। সময় মতো কাজ শেষ না হলে অর্থনীতির সঙ্গে সঙ্গে ভোগান্তিও বাড়বে আরও। মাহবুব হোসেন, এখন নাটোর। টাঙ্গাইলের সখীপুরে একটি ব্রিজের কাজ 5 বছরেও শেষ না হওয়ায় প্রতিনিয়তই চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। সড়ক ব্যবহারকারীরা বলছেন, রোগীসহ জরুরি প্রয়োজনে উপজেলা শহরের সাথে যোগাযোগ করতে হচ্ছে অতিরিক্ত 6 কিলোমিটার ঘুরে। স্থানীয়দের অভিযোগ, এলজিইডি কর্মকর্তাদের যোগসাজশেই ঠিকাদার নিম্নমানের কাজ করছে। আর কঠোর ব্যবস্থা নিয়ে এত দূরে থাক, ঠিকাদারের পক্ষেই সাফাই গাইলেন এলজিইডি কর্মকর্তা। বিস্তারিত কাউসার আহমেদের প্রতিবেদন।
যাতায়াত ব্যবস্থা নির্বিঘ্ন করতে সখীপুরের কালিদাস বহুরিয়া সড়কের করটিয়াপাড়া এলাকায় 2,29,লাখ টাকা ব্যয়ে 25 মিটার পিসি গার্ডার ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয় এলজিইডি। 2021 সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া কাজটি 22 সালের ফেব্রুয়ারিতে শেষ করার কথা থাকলেও প্রায় 5 বছরে 80% কাজ শেষ করেছে মাইন উদ্দিন লিমিটেড নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। ব্রিজটির কাজ শেষ না হয় এলাকাবাসী অন্তত 6 কিলোমিটার রাস্তা ঘুরে ভোগান্তি নিয়ে উপজেলা শহরে যাতায়াত করছেন। সেতুর পাশের তৈরি বিকল্প সেতুটিও রয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থায়। আমাদের ব্রিজটা অনেক ভোগান্তি হইতাছে, ব্রিজের জন্য ডাইরেক্ট গাড়ি আসে না, এই জায়গা থেকে ভেঙে ভেঙে যাওয়া লাগে। আর ব্রিজটা হইলে ভালো হইতো আমাদের সবার জন্য। এই ব্রিজটার কারণে আমরা এইদিকে যাতায়াত করতে পারি না। এই ব্রিজটা যদি হইতো তাহলে আমরা ভালোভাবে যাতায়াত করতে পারতাম। এদিকে কাল মাগা পাড়া ধরে ঘুরে যাওয়ার লাগে, শুধু হলে এটুকু রাস্তা নিয়ে তো। এলাকাবাসী বলছেন এলজিইডি কর্মকর্তাদের যোগ সাজসে ঠিকাদারি গাফলতি করে দীর্ঘদিনেও কাজ শেষ করেনি। এছাড়াও নিম্নমানের কাজের অভিযোগ করেন সড়ক ব্যবহারকারীরা। 5-6 বছর ধরে এই কাজ চলতেছে, এদের কাজ বন্ধ থাকে, এই চলে না, 2-1 দিন করলে তার 1 মাসই করে না। কাজটা শেষ হইতেছে না, এখন ভালো ওই যারা ন্যায় কাজ তারাই জানে আর সরকার জানে কেন হয় না। বিকল্প সেতুটি ঝুঁকিপূর্ণ থাকায় শিক্ষার্থী সহ অনেকেই দুর্ঘটনার শিকার হচ্ছে। দুর্ভোগ লাঘবে উপজেলা উন্নয়ন সভায় একাধিকবার উপস্থাপন করেছেন এই জনপ্রতিনিধি। অনেক যানবাহন চলাচল করে, প্রতিদিন বোধহয় 20-25 হাজার লোক এই রাস্তাতে চলাফেরা করে। খুব স্লোলি কাজ চলছে আর কি। এই ধরনের একটা মেন রোডের মধ্যে যদি এইভাবে দ্রুত কাজ না হয় তাহলে যে আমরা কি এরকম একটা ভোগান্তির মধ্যে আছি, এটা আমাদের জন্য সুফল না। আর কাজ কতদিনে শেষ হবে তা জানেন না ঠিকাদারি প্রতিষ্ঠানের এই কর্মকর্তা। আমরা করতেছি, এইটা বাকি কাজ করতে আপনাদের আর কতদিন লাগবে হিসাব করে বলতে হবে। নির্মাণাধীন ব্রিজের পাশে ঝুঁকিপূর্ণ বিকল্প ব্রিজটি কে করেছেন তা জানেন না উপজেলা এলজিইডি প্রকৌশলী। কঠোর ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, উল্টো ঠিকাদারের পক্ষে সাফাই গাইলেন এই কর্মকর্তা। যে কাস্টিং করা হয়, যেই ধরনের ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়, এগুলা এলজিডিতে পরীক্ষা করার পরে মান উত্তীর্ণ হওয়ার পরে এগুলোতে ব্যবহার করা হয়। সো নিম্নমানের বিষয়ে কোনো অভিযোগ এখন পর্যন্ত আমার কাছে আসেনি। তো বিভিন্ন কারণে হয়তো শেষ করতে পারেনি ঠিকাদার। পরবর্তীতে আমরা ঠিকাদারকে বিভিন্ন সময় তাগিদপত্র প্রদান করেছি এবং বর্তমানে কাজ চলমান রয়েছে। কাজের বর্তমান অগ্রগতি 80%। জনদুর্ভোগ লাঘবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে এমন প্রত্যাশা স্থানীয়দের। কাউসার আহমেদ, এখন টাঙ্গাইল। আমিরাতের শ্রমঘন অঞ্চলগুলোতে স্বল্প আয়ের প্রবাসীদের জন্য নির্মাণ করা হয়েছে কমিউনিটি মার্কেট। দুবাইয়ের সোনাপুর কমিউনিটি মার্কেট যার মধ্যে উল্লেখযোগ্য। ছোট পরিসরেও কম পুঁজিতে সেখানে যেমন ব্যবসা করার সুযোগ পাচ্ছেন অনেকে, তেমনি স্বল্প আয়ের প্রবাসীদের কাছে এই বাজারগুলো হয়ে উঠেছে ভরসার জায়গা। দুবাইয়ের সোনাপুর ঘুরে বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান জনি। দুবাইয়ের শ্রমঘন অঞ্চল সোনাপুর, সংখ্যার হিসেবে এটি বাংলাদেশি অধ্যুষিত অঞ্চল। তবে লেবার ক্যাম্পের কারণে ভারত, পাকিস্তান, নেপাল ও আফ্রিকা সহ অন্যান্য দেশের নির্মাণ শ্রমিক থেকে শুরু করে স্বল্প আয়ের প্রবাসীরা এখানে বসবাস করেন। আয়ের সঙ্গে এদের জীবনযাত্রা ও চাহিদা সমান্তরাল গতিতেই বহমান। স্বল্প আয়ের এই শ্রমিকদের সুযোগ সুবিধা বিবেচনা করে সোনাপুরে নির্মাণ করা হয় কমিউনিটি মার্কেট। ছোট ছোট দোকান ভাড়া নিয়ে সেখানে ব্যবসা করছেন স্থানীয় প্রবাসীরাই, যেখানে ব্যবসায়ীদের 2/3 বাংলাদেশি। 80% থেকে 70% আমাদের বাংলাদেশি দোকান। এই বাজারটা চালু হয় হচ্ছে বিকাল 4টা থেকে রাত 11টা পর্যন্ত। বাজারটা একটু স্বল্প জায়গার মধ্যে হয়েছে। এর মধ্যে আপনারা ভেজিটেবল, সব শাক সবজি, এমনকি মোবাইল অ্যাক্সেসরি, জুতা, শুজ এবং খানার মধ্যে সব আইটেম পাওয়া যাবে। যতটুকু পারি চেষ্টা করি কাস্টমারের সন্তুষ্টি লাভের জন্য, যতটুকু চেষ্টা করি আমরা কম মূল্যে যে সামান দিতে পারি কাস্টমারের সন্তুষ্টি থাকে। একসময় এই শ্রমঘন অঞ্চলটি ঘিরে কিছু খোলা বাজার বসত, বাংলা বাজার নামে সেগুলো পরিচিত ছিল। নিরাপত্তা, নিশ্চয়তা ও ঝুঁকি কমাতে প্রশাসনিকভাবে খোলা বাজার বন্ধ করে সুন্দর ও গোছালো কাঠামোর মাধ্যমে এই কমিউনিটি মার্কেট তৈরি করা হয়। খোলা বাজারে করতো, ঠিক আছে,
গভর্নমেন্টের অনেক লস, এটা লস ছিল। তো এখানে এখন গভর্নমেন্ট একটা সুযোগ করে দিয়েছে মিউনিসিপ্যালিটি থেকে নিজেই, তো এটা আর কি রেন্ট নেয় ওরা। এই মার্কেটটা আমাদের কাছ থেকে সামান্য কিছু ভাড়া না পড়বে, আমাদের অ্যাডভান্স কিছু দেওয়া লাগে না, আমাদের অনেক সুবিধা করে সরকার। তাজা সবজি, ফল, মাছ, মাংস, পোশাক সহ নিত্য ব্যবহারের সকল পণ্য মিলছে একই স্থানে। বিকেল 4টা থেকে শুরু হয় বেচা বিক্রি, সন্ধ্যার পর বাড়তে থাকে লোক সমাগম। কম দামে হাতের নাগালে সকল পণ্য পাচ্ছেন স্বল্প আয়ের প্রবাসীরা। এখানে আসলে আসার উদ্দেশ্য আমাদের বাঙালি সবাই একসাথে হই, আমাদের একটা দেশের অনুভবটা এখানে আসলে অনুভূত হয়। লেবার এরিয়ার কারণে যারা কম প্রাইজের ভিতরে পণ্যকে কেনার জন্য এখানে আসে আর কি, যা মার্কেটে সম্ভব নয় তাদের জন্য কেনাকাটা করা। দুবাইয়ের আরো বেশ কয়েকটি শ্রমঘন অঞ্চলে রয়েছে এ ধরনের কমিউনিটি মার্কেট। দিনে দিনে স্বল্প আয়ের প্রবাসীদের কাছে এসব বাজার হয়ে উঠছে নির্ভরতার প্রতীক। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত। কিয়ার স্টারমার প্রশাসনের সঙ্গে বেতন বাড়ানোর একটি সমঝোতা 1 বছরেও বাস্তবায়ন না হওয়ায় 5 দিনের ধর্মঘটে নেমেছেন ব্রিটেনের আবাসিক চিকিৎসকরা। এতে স্বাস্থ্য খাতে অচলাবস্থা তৈরি হয়েছে। উন্নত স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিতে আন্দোলনে নামা ছাড়া কোনো উপায় ছিল না বলেও দাবি আন্দোলনরত চিকিৎসকদের। এদিকে চিকিৎসকদের এমন আচরণ বেপরোয়া এবং অপ্রয়োজনীয় বলে ক্ষোভ ছেড়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। তৌহিদুর রহমানের প্রতিবেদন। বেতন বৃদ্ধির দাবিতে রাস্তায় নেমেছেন ব্রিটেনের আবাসিক চিকিৎসকরা। প্লেকার্ড হাতে ডাক্তারদের স্লোগানে উত্তাপ ছড়াচ্ছে পুরো দেশে। 2024 সালে লেবার পার্টি ক্ষমতায় এসে ডাক্তারদের দাবির প্রেক্ষিতে 22% বেতন বাড়ানোর বিষয়ে একটি সমঝোতায় পৌঁছালেও 1 বছরেও তা পূরণে ব্যর্থ হয় প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার প্রশাসন। এরপর আর্থিক সংকটের অজুহাতে সম্প্রতি 5.4% বেশি বেতন বাড়ানো সম্ভব না বলে জানায় সরকার। এতেই সরকারের সঙ্গে দ্বন্দ্ব দেখা দেয় ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশনের, যার জেরে শেষ পর্যন্ত শুক্রবার সকাল থেকে 5 দিনের ধর্মঘট শুরু করেছে আবাসিক চিকিৎসকরা। প্রতি ঘন্টায় 22 পাউন্ড বেতন চাওয়া অযৌক্তিক না হলেও তা পূরণে সরকার গড়িমসি করছে বলে অভিযোগ আন্দোলনরত চিকিৎসকদের। এমনকি ঠিকমতো মূল্যায়ন না করা ইতিমধ্যে অনেক দক্ষ চিকিৎসক ভিন দেশে পাড়ি জমিয়েছেন বলে জানান তারা। এভাবে চলতে থাকলে একসময় ব্রিটেনের চিকিৎসা ব্যবস্থা হুমকিতে পড়বে বলেও দাবি তাদের। My own talented colleagues leave for other countries. Australia, they're going to Melbourne, Brisbane, Sydney, Perth, Adelaide, and they're going because they're getting paid more and they have better working conditions. If we want a first class, a first world. এর আগে চলতি মাসের শুরুতে 26,000-এর বেশি রেসিডেন্ট ডাক্তার ধর্মঘটের পক্ষে ভোট দিয়েছিলেন। বেতন বৃদ্ধির দাবিতে তাদের পূর্ণ কর্মবিরতি চলবে বুধবার পর্যন্ত। এতে দেশটির স্বাস্থ্য পরিষেবায় ব্যাপক প্রভাব পড়বে বলে শঙ্কা করা হচ্ছে। চিকিৎসকরা বলছেন, উন্নত স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিতে আন্দোলনের নামা ছাড়া তাদের আর উপায় ছিল না। I think obviously the strikes will affect patient care, definitely. But unfortunately, it becomes this issue of what do we do? What can we do as doctors in order to enable that not only does our working conditions become better, but also patient care in the future. So that's why we've had to take the decision to strike. We don't want to strike, but we have to. আবাসিক ডাক্তারদের ধর্মঘটে চ্যালেঞ্জের মুখে পড়েছে কিয়ার স্টারমার প্রশাসন। এই অবস্থায় ধর্মঘটের সিদ্ধান্তকে বেপরোয়া ও অপ্রয়োজনীয় বলে উল্লেখ করেছেন ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী। এর আগে 3 বছরে ডাক্তারদের বেতন প্রায় 29% বেড়েছে বলেও দাবি করেন তিনি। And we know that there will be real challenges over the next 5 days, and that is why the Prime Minister and I are so angry on behalf of patients and other NHS staff who are working hard to keep the show on the road that the BMA have taken what is reckless and unnecessary action. প্রায় 5,000 প্রাপ্তবয়স্কের উপর পরিচালিত একটি জরিপের তথ্য বলছে 52% ধর্মঘটের বিরোধিতা করেছেন, আর 34% এর পক্ষে সমর্থন জানিয়েছেন। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। অপুষ্টিতে ভুগে প্রতিদিন মৃত্যুর কোলে ঢলে পড়ছে গাজা উপত্যকার শিশুরা। এর মধ্যে ইসরায়েলি অবরোধে বিশেষ খাবার থেরাপিউটিকের তীব্র সংকটে শিশু মৃত্যু ঝুঁকি বাড়ছে বলে সতর্ক করেছে ইউনিসেফ। এছাড়াও খাদ্যের অভাবে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে কিডনি রোগীসহ অসংখ্য ফিলিস্তিনি। শিগগিরই খাদ্য সহায়তা ঢুকতে দেয়া না হলে রোগীদের মৃত্যু ঠেকানোর উপায় খুঁজে পাওয়া যাবে না বলে সতর্ক করেছেন চিকিৎসকরা। তৌহিদুর রহমান জানাবেন বিস্তারিত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার 50 বছর বয়সী কিডনি রোগী ইউসুফ।
2021 সালের মে মাসে কিডনি বিকল হওয়ার পর থেকে ডায়ালাইসিসের উপর বেঁচে আছেন। কিন্তু ইসরায়েলি আগ্রাসন ও অবরোধে তীব্র খাবার সংকট দেখা দেয়ায় জীবনযুদ্ধে এক কঠিন বাস্তবতার মুখোমুখি তিনি। একই হাল গাজা ভূখণ্ডের আরও অসংখ্য কিডনি রোগীর। ক্ষুধার সঙ্গে লড়াই করে 3 থেকে 4 ঘন্টা বসে ডায়ালাইসিস করায় দিন দিন জীবন আরও সংকটাপন্ন হয়ে উঠছে কিডনি রোগীদের। الجاس يعني الفواكه المسموحه لك مش متواجده نهائيا، لها اشهر مش متواجده بالمره، فهذه يعني انت لو اخذت لك حبه او حبتين في اليوم بتسد عن ما تروح الى حاجه ممنوعه عليك। প্রয়োজনীয় খাবারের অভাবে কিডনি রোগীদের স্বাস্থ্যের অবনতি হতে শুরু করেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এমন পরিস্থিতির মধ্যেও যদি গাজা ভূখণ্ডে শিগগিরই খাদ্য সহায়তা না ঢুকে তাহলে রোগীদের মৃত্যুর ঝুঁকি ঠেকানোর কোনো উপায় থাকবে না বলেও সতর্ক করা হয়েছে। الخضروات الطازجة بعض الفواكه الطازجة أصبحوا محرومون منها تماما، فأصبحوا لا يقوون حتى على إتمام جلسة الغسيل। অনাহারে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে গাজার অবুঝ শিশুরাও। ইউনিসেফের তথ্য বলছে চলতি বছরের এপ্রিল থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত তীব্র অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যা 20,500 ছাড়িয়েছে। এই অবস্থায় শিশুদের পুষ্টির অভাব পূরণে কোনো উপায় না পেয়ে দুশ্চিন্তায় বাবা মায়েরা। هذا الطفل يوسف قبل الحرب كان بزن 13 كيلو، وزنه كان ممتاز بحكم مرضه، يعني كان 13 كيلو جرام ممتاز، حاليا وزنه 9 كيلو। ইসরায়েলের তৈরি দুর্ভিক্ষের ঢেউয়ে মারা যাওয়া ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে 100 ছাড়িয়েছে। খাবারের অভাবে প্রতিদিনই প্রাণ ঝরছে শিশু থেকে বৃদ্ধ সবার। পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলেছে পুষ্টির অভাব পূরণে ব্যবহৃত খাদ্য থেরাপিউটিকের সংকট। এটি ফুরিয়ে আসায় তীব্র অপুষ্টিতে ভোগা শিশুদের জীবন বাঁচানো কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে ইউনিসেফ। What's really imperative right now is to, one, get a ceasefire immediately. That's the only solution for the suffering of the children and families in the Gaza Strip. But while we are not reaching that point, it's really imperative to allow aid in, unrestricted, from all aid, all forms of aid, and from all access points into Gaza. বিশ্ব খাদ্য কর্মসূচির তথ্য বলছে খাবারের অভাবে সব মিলিয়ে গাজা উপত্যকায় অপুষ্টির শিকার 90,000 নারী ও শিশু। এছাড়া গড়ে প্রতিদিন 200 শিশু চিকিৎসার জন্য ভর্তি হচ্ছে হাসপাতালে। মূলত হত্যাযোগ্য ছাড়াও ইসরায়েলের এমন নিপীড়নের কৌশলে 20 লাখের বেশি গাজাবাসী সবাই অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছেন। এতে করে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগুচ্ছে সব বয়সী মানুষই। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। যুদ্ধবিরতি চুক্তিতে হামাসের অনীহার অভিযোগে গাজায় সামরিক অভিযানের তীব্রতা বাড়াতে ইসরায়েলকে ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। স্কটল্যান্ড সফরের আগে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন হামাস চুক্তি চায় না, এমন পরিস্থিতিতে কাজ শেষ করার বিকল্প নেই। ফিলিস্তিনকে ফ্রান্সের স্বীকৃতি দেওয়ার ঘোষণার বিরোধিতা করে ট্রাম্প জানান ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোর বক্তব্য কোনো গুরুত্ব বহন করে না। ইতিমধ্যেই নেতানিয়াহু জানিয়েছেন জিম্মিদের ফেরত আনার পাশাপাশি গাজায় হামাসের শাসন শেষ করার লক্ষ্যে বিকল্প পরিকল্পনা বিবেচনা করছে ইসরায়েল। এদিকে অনাহার এবং অপুষ্টিতে গাজায় নতুন করে প্রাণ হারিয়েছেন আরও 9 ফিলিস্তিনি। যুদ্ধ শুরুর পর প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 122 জনে। উপত্যকায় দুর্ভিক্ষ ঠেকাতে অবিলম্বেই ব্যবস্থা গ্রহণে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব। খেলার আরও খবর। এশিয়ান গেমস এবং অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাই সামনে রেখে প্রস্তুতির সময়টা খুবই গুরুত্বপূর্ণ। পার্শ্ববর্তী দেশগুলো যখন পুরো দমে অনুশীলনে, সেখানে বাংলাদেশ এখনও রয়েছে প্রস্তুতির প্রাথমিক ধাপে। মাস শেষে অনূর্ধ্ব 23 ক্যাম্প শুরু হলেও সময় এবং সমন্বয় দুটোই চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বাফুফের জন্য। তবু স্বপ্ন দেখছেন আলামিনরাও, নিজেদের উজাড় করে দিতে চান দেশের জার্সিতে। ওয়াসিউল হক পান্থর প্রতিবেদন। এই মাঠটা আলামিনের চেনা নয়, কিন্তু অনুভূতিটা যেন খুব পরিচিত। স্বপ্ন, সংগ্রাম আর সাফল্যের গল্প একসঙ্গে মিশে গেছে এই মুহূর্তে। একাডেমির উদ্বোধনী মঞ্চে দাঁড়িয়ে আবেগে ভেসে যান তরুণ ফুটবলার আলামিন। যেখানে একসময় প্রতিভারা হারিয়ে যেত অন্ধকারে, আজ সেখানে আলো ছড়াতে এসেছে এক মুখ, যাকে দেখেই হয়তো আরও অনেক স্বপ্ন পাখা মেলবে। মাসখানেক বাদেই আবারও ব্যস্ততা লাল সবুজের জার্সিতে। এশিয়ান কাপের জাতীয় দল ও অনূর্ধ্ব 23 বাছাইয়ের ম্যাচ সমসাময়িক সময়েই, যেখানে আলামিনদের প্রতিপক্ষ বেশ শক্ত। কি ভাবছেন এই নাম্বার 9? 23 টিমটা এই বছর অনেক ভালো হয়েছে। এই জায়গায় যদি আমাদের আর্জেন্টিনাও আসে বা ব্রাজিলও যদি আসে আমাদের গ্রুপে, আমরা কাউকে সেরে কথা বলবো না। বিপক্ষ টিমের উপরে আমরা হামলা করবোই, আমরা হাল ছাড়বো না।
বয়সটা সবে 21, তাই পরিকল্পনা আছে বয়সভিত্তিক দলেও সুযোগ পেলে নিজেকে উজাড় করে দেওয়ার। আমার যেহেতু এখন বয়স আছে 23 খেলার বয়স আছে, তো যদি ডাকা হয়, আমি যদি সুযোগ পাই, কিউবা মিচেল আসতেছে, ওনার সাথে আমি সুযোগ পাবো খেলার, 23 ড্রেসিং রুম শেয়ার করার সুযোগ পাবো। পার্শ্ববর্তী দেশগুলো যেখানে ইতোমধ্যেই শুরু করেছে চোয়ালবদ্ধ প্রস্তুতি, সেখানে কেবল কোচের নাম ঘোষণা করেছে বাফুফে। টিম ইনশাল্লাহ ভালো খেলবে। আপনারা খেলার পরে কথা বলেন, দেখেন যে আমাদের টিম ইনশাল্লাহ 23 যেটা হয়েছে সেখানে আমি ভালো ভালো প্লেয়ার দেখতে পাচ্ছি। আশা করি আমরা যে সময় পেয়েছি সেই সময় ইনশাল্লাহ আমরা কভার করে ফেলতে পারবো। আসলে এটা ফেডারেশনের সিদ্ধান্ত, ফেডারেশন যেটা ভালো মনে করছে এটাই তো করছে। ওনার সাথে আমার কাজ করার অভিজ্ঞতা ওরকম নাই, একটা সুযোগ আসবে তখন বুঝতে পারবো আসলে উনি কোচ কিরকম বা ওনার গেম প্ল্যানিং কিরকম, তখন বুঝতে পারবো। চলতি মাসের শেষ ভাগেই অনূর্ধ্ব 23 ক্যাম্প শুরু করবে বাফুফে। বাছাই পড়বে বাংলাদেশের প্রতিপক্ষ ভিয়েতনাম, সিঙ্গাপুর ও ইয়েমেন। ওয়াসিউল হক পান্থ, এখন, ঢাকা। শেষ করব এখন সকাল। তার আগে শিরোনামগুলো আরও একবার। জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত সংবাদ ছড়িয়ে দেন সাংবাদিকরাই। খবর সংগ্রহে গিয়ে প্রাণ হারান 6 সংবাদকর্মী। নীতি সুধার কমিয়ে ব্যবসায় গতি ফেরাতে চায় বাংলাদেশ ব্যাংক। মুদ্রাস্ফীতির শঙ্কা অর্থনীতিবিদদের। রেটটা যদি একটু কমে আসে, ব্যাংকগুলো আরেকটু তাদের এই মুমূর্ষু অবস্থা থেকে আরেকটু বের হওয়ার একটা ওয়ে পাবে। আকাশপথে পণ্য রপ্তানি বাড়ার সুযোগে ভাড়া বাড়িয়েছে বিমান সহ প্রায় সব এয়ারলাইন্স। বিপাকে রপ্তানিকারকরা। 5 বছরে চালের মূল্য বেড়েছে প্রায় 56%। উৎপাদন খরচ বৃদ্ধি আর অতি মুনাফার মানসিকতাই কারণ। এবং বেতন বাড়ানোর দাবিতে 5 দিনের ধর্মঘটে যুক্তরাজ্যের আবাসিক চিকিৎসকরা। স্বাস্থ্য খাতে অচলাবস্থা তৈরির শঙ্কা। এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon.